তাই না? ও মানে হ্যাঁ। একেবারে সর্বনিম্ন হলেও মাসে 25,000 টাকা ইনকাম। ছিল। মান্থলি এখন কেমন আসতেছে একটা করে থেকে, একটা করে অ্যাকাউন্ট থেকে? দাদা, একটা অ্যাডোবি থেকে আমার পার মান্থে $80 আপ থাকে। এটাকে আরো আর ইনক্রিজ আরেক করতে হবে একটু হ্যাঁ, মানে কষ্ট করলে আরেকটা হবে। অ্যাডোবি থেকে আমার 450 ফাইল থেকে আমার এখন পার মান্থে, এটা তো মাত্র 3 মাস হলো, এখন হুম। 3 মাসে আমার অলরেডি 100+ হয়েছে আর কি। আচ্ছা, সাজু ভাইয়ের মান্থলি কত আসছে অ্যাডোবি থেকে সর্বোচ্চ অ্যাকাউন্টে? 200 প্লাস আসে দাদা। এটাই হবার কথা। এখানে আমাদের ইমরান ভাই আছেন, ইমরান ভাইয়ের আরও অনেক বেশি আসতো। আজকের গুরুত্বপূর্ণ মিটিংয়ে যুক্ত হওয়ার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, সেই সঙ্গে আদাব নমস্কার। কেমন আছেন সবাই, ভালো আছেন? দাদা আছে আদাব। ভালো। হ্যাঁ দাদা, খুব ভালো আছি, আপনি ভালো আছেন দাদা? হ্যাঁ আপু, আমিও ভালো আছি। আজকের গুরুত্বপূর্ণ মিটিংটাতে আমরা আলোচনা করব এবং দেখার চেষ্টা করব আমাদের এক ভাইয়ের অ্যাডোবি স্টক থেকে উত্তোলন করবেন। তো উনি ফার্স্ট টাইম তুলবেন, এই কারণে উনি একটু এক্সাইটেড। উনি চাচ্ছেন যেন আমি সাথে থাকি বা আমরা সবাই সাথে থাকি। তো এই কারণে আপনাদেরকে দেয়া, অনেকে হয়তো এখান থেকে একটু হলেও মোটিভেটেড হতে পারবেন, যারা এখনও কন্টিনিউ করেই যাচ্ছেন, হয়তো ভালো কিছু হচ্ছে না। হ্যাঁ, তারা হয়তো নতুন করে আবার উদ্দীপনা পাবেন যে দাদা, এখানে জাস্ট লেগে থাকতে হবে। হ্যাঁ। আপনি গাছ লাগাবেন, গাছের যত্ন নিবেন, গাছ আপনা আপনিই ফল দিবে। সেটাই। অনেকের আসলে মাইন্ডসেট অন্যভাবে কাজ করে, তো কেউ আসলে ভাবে অনলাইনে হয়তো ইজিলি ভাবে আর্ন হয়, আবার কেউ হয়তো ভাবে যে অ্যাকাউন্ট খুললেই আর্ন হয়, কেউ ভাবে হয়তো 100টা ফাইল দিলেই আর্ন হয়, তাই না? তো হ্যাঁ হ্যাঁ দাদা। প্রকৃত পক্ষে হচ্ছে যে লেগে থাকতে হবে। সহজ অথবা কঠিন যাই হোক না কেন, আপনাকে লেগে থাকতে হবে। আর সবসময় মাথায় একটা বিষয় রাখতে হবে যে বাকি 10জন পারলে আমি পারবো না কেন? আমার সৃষ্টিকর্তা কী সমস্যা করছে বা কী ঘাটতি রাখছে, বিষয়টা তাই। আমি অনেক ছোট্ট বয়সে খুবই কঠিন একটা চাকরি করতে গিয়েছিলাম সোলার কোম্পানিতে, সোলার মার্কেটিং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে, এরকম আর কি। তো খুবই কম বয়স তখন, ইন্টারমিডিয়েট খালি পাশ করেছি, এরকম একটা তরুণ একদম। আর আমার তো ইন্টারমিডিয়েট পাশ করলে বর্তমানে বা তখনও অনেক ভালো মানে বয়সের ছেলেমেয়েরা থাকে, কিন্তু আমি একটু কম বয়সী তখনও। তো যাই হোক, মানে ইনকাম করার উদ্দেশ্যে গেছিলাম, এমনি এমনি তো যায় না, শখ করে কেউ, চাপে গেছিলাম। গিয়ে সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু আমাকে সব জায়গায় ডিমোটিভেটেড করতেছিল। যেমন আমি হেড অফিসে ভাইবে দিয়েছি, বললো যে না তোমার ট্যালেন্ট আছে, হে সে তোমার ইচ্ছা শক্তি আছে, সব কিছু ভালো লাগছে, কিন্তু তোমাকে চাকরিটা দিতে চাচ্ছি, তুমি কি আসলে করতে পারবা? এটা কিন্তু কঠিন চাকরি হবে, এরকম ভয় দেখাইতো। প্লাস ব্রাঞ্চে গেছি, জয়েন করছি, সেখানেও বলতো এটা। তো বিভিন্নভাবে এই ভয়টাই দেখাইতো যে দাদা, এটার একটা কারণ আছে। হ্যাঁ, আপনাকে এখনো দেখলে মনে হয় না আপনি এক বাচ্চার বাপ। টু বি হতে অনেস্ট, পারে, আপনাকে আপনাকে এখনো দেখলে যে কেউ তাই না? বলবে আপনি এসএসসি এইচএসসি পাস করছেন। যাই হোক, এটা এখন ভালো দিক হতে পারে আমার চেহারার বৈশিষ্ট্য, খারাপও হতে পারে, কিন্তু ওই হ্যাঁ সময়টা দাদা। আসলেই আমি কম বয়সী ছিলাম। তো কেন তারা বলতো, কারণ তারা তো ওই জায়গাটাতে ছিল আগে, আমার আগে সিনিয়র। তারা জানে যে অনেক কঠিন কাজ, কারণ পাবলিকের কাছে গিয়ে মার্কেটিং করতে হবে, আবার সেখানে সেল করতে হবে, আবার সেই সেলের টাকা কিস্তিতে কিস্তিতে আনতে হবে, এবং 1-2 টাকার কিস্তি না। একটা করে সোলারের দাম তখন 85,000, 90,000, 1.5 লক্ষ টাকা। ব্যাপারটা এমন, তো স্বাভাবিকভাবে ওই চাপ থেকে আমাকে এই কথাটা বলতো। তা আমি সবসময় মনে মনে, আমি হয়তো কাউকে শেয়ার করি নাই, কিন্তু মনে মনে ভাবছি যে বাকি 10জন পারলে আমি পাবো না কেন? হয়তোবা তারা এজে একটু বেশি, তো হয়তো আমার একটু পরিশ্রম বেশি হবে, অথবা তাদের থেকে পারফরমেন্স আমার একটু খারাপ হবে, তো কিন্তু পারবো তো নাকি? তো ওইভাবে আমি মানে কঠিনভাবে কাজ করে যেতাম। ফলে অ্যাজ এ রেজাল্ট একটা সময় গিয়ে দেখি যে ব্রাঞ্চের মধ্যে আউটপুট আমারই মোটামুটি ভালো হতে শুরু করলো অন্যদের চাইতে। কিন্তু আমি আবার কোনো একটা সময় গিয়ে রিয়েলাইজ করলাম না, বয়সটা এখন চাকরির না, পড়াশোনার। হয়তো আর্থিক অভাব অনটন থাকবে, এটা ব্যাপার না, বাট পড়াশোনার বয়সটা শেষ হয়ে গেলে আমি কখনো পড়াশোনা করতে পারবো না। আর চাকরি করব নাকি ব্যবসা করব নাকি ফ্রিল্যান্সার হব, তখনও এই ডিসিশন নাই। তবে এতটুকু আমি শিওর ছিলাম যে জীবনে কিছু করতে হলে তাকে মানে উচ্চ শিক্ষা লাগবেই, ব্যাপারটা এমন। তো সব কিছু ছেড়ে দিয়ে এসে আবার পড়াশোনা শুরু করতে, যাই হোক এই ছোট্ট ঘটনাটুকু এই কারণে বললাম, এখানে অনেক ভাই ব্রাদার আছেন, আপু আছেন,
তাদেরকে বোঝানোর জন্য যে আপনারা শুরু করছেন, আর্নিংও হচ্ছে, কিন্তু আর্নিং ছাড়া কেউ আছেন বলে আমার মনে হয় না। প্রত্যেকেরই কম বেশি আর্নিং হয়েছে, কিন্তু একটা আমরা কি চাই যে এমন একটা অ্যামাউন্ট যেটা দিয়ে আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবো এবং আমি নিজেও স্বাচ্ছন্দ্যে চলতে পারবো, প্লাস ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবো। যদি ফ্রিল্যান্সিং করতে এসে যদি কারো এই ধরনের ঘটনা ঘটে যে যা কামাই করতেছেন তাই নেট বিল, বিদ্যুৎ বিল দিতেই শেষ টানাপোড়েনের মধ্যে, তাহলে আমি বলবো যে হয় আপনাকে আরও বেটার কিছু করতে হবে, আরও লেগে থাকতে হবে এই অবস্থার উন্নতির জন্য, আদারওয়াইজ আপনি ভাই এটা ছেড়ে দেন, এটা ছেড়ে অন্য কিছু করেন। ফ্রিল্যান্সিংটা আপনার জন্য না, বা আসলে আপনার সঙ্গে যাচ্ছে না। কেন এই কথাটা বললাম? কারণ ফ্রিল্যান্সিং আমরা কেন করি? কারণ হচ্ছে যখন আমরা বাহিরের সেক্টরে পরিশ্রম করেও, মেধা খাটিয়েও, মানে শত চেষ্টা করেও আমরা আমাদের ওই সার্কেলটা থেকে বের হতে পারি না, যে একটা টানাপোড়েন। হ্যাঁ, ভালো স্যালারির চাকরি, কিন্তু হয়তো বা কারো ফাইন্যান্সিয়ালে সমস্যাটা তৈরি হয় যে যা বেতন তা ফ্যামিলির কস্ট এভরিথিং দিতে গিয়েও মানে হিমশিম। আবার অন্যদিকে যদি আমরা দেখি, মানে অনেকের অনেক ধরনের মানে চাহিদা থাকে। অনেকে ভাবে যে আরে ভাই টাকা পয়সা সবই আছে, কিন্তু আমি ফ্যামিলিকে সময় দিতে পারতেছি না, ঘুরতে পারি না। হ্যাঁ, এই যে বিভিন্ন বিষয়টা, সামগ্রিকভাবে ওই জায়গাগুলো থেকে আমরা রেহাই পাওয়ার জন্য, বা যাই বলেন না কেন, ফ্রিল্যান্সার তারাই হয় যারা একটু স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করে বা স্বাধীনভাবে লাইফ লিড করতে পছন্দ করে, তাদের জন্য ফ্রিল্যান্সিংটা নট অনলি ফাইন্যান্সিয়াল, এভরিথিংয়ের জন্য। অর্থাৎ চিন্তা চেতনার জায়গাটা তো স্বাধীনতা থাকতে হবে, কিন্তু আপনি একটা জবে থাকবেন, আপনি আপনার চিন্তা করতে পারবেন না ভাই। হেড অফিস থেকে যেটা আসবে এইটাই চিন্তা করেন। আপনার যোগ বিয়োগের কাজ দিছে, অর্থাৎ টাকা তোলো, মাইনাস করো, যোগ করো, এইটাই কাজ। আপনি হায়ার ম্যাথের স্টুডেন্ট, ওখানে ওটা কাজে লাগবে না। আপনি ফিজিক্সের স্টুডেন্ট, কেমিস্ট্রি স্টুডেন্ট, কাজে লাগবে না, তাই না? কিন্তু ফ্রিল্যান্সিংয়ে এটা একদম টোটালি ফ্রি। আপনি ক্রিয়েটিভিটির দিকে বলেন, আর্নিং যদি আপনার এই মাসে বেশি দরকার হয় তাহলে বেশি পরিশ্রম করেন, ব্যাপারটাই। তো যাই হোক, প্রথমে এতটুকু মোটিভেশন দেওয়ার একটাই অর্থ, আপনাদের আমি ভালো চাই, সহজ কথা এটাই। আর দ্বিতীয়, এখন আমরা যাব, এটা আজকে আমরা ফান্ড উত্তোলন করার ট্রাই করব রোকন ভাইয়ের অ্যাকাউন্ট থেকে। রোকন ভাই, আপনি কি রেডি আছেন স্ক্রিন শেয়ার করার জন্য? রোকন ভাই কিন্তু জবও করেন পাশাপাশি। তো তিনি অনেক আগেই ভর্তি হয়েছিলেন কোর্সে, কিন্তু উনি চাইলে আরও অনেক আগেই বেটার কিছু করতে পারতেন। অলরেডি 1 বছর হয়নি হবার মতো, চাইলে অনেক কিছু করতে পারতেন, কিন্তু ওই যে বিষয়টা, যে জবের পাশাপাশি ওনাকে সময় বের করতে হচ্ছে, অনেক কষ্ট করে কাজ করতে হচ্ছে। তথাপি একটা ফাইনালি যে একটা অ্যামাউন্ট তোলার মতো পরিস্থিতিতে আসছি, এটাই আমি মনে করি যে অনেক ভালো কিছু, যে উনি ফাইনালি ছেড়ে দেননি শত ব্যস্ততার মধ্যেও। এটা খুবই ভালো লাগছে। এবং রোকন ভাই আমাকে প্রথম থেকেই বলতো যে আমি কি পারবো, আমি কিন্তু একটা জব করি, হ্যাঁ এটা আমার জন্য চাপ হতে পারে কিনা, আবার সমস্যা। আমিগুলো সমস্যা না, আবার এটা সমস্যাও, যে একটা ফুল টাইম ফ্রিল্যান্সার যে পরিমাণ সময় দিয়ে আউটপুট আনবে, হয়তো বা আপনি সেটা পাবেন না, আপনার একটু বেশি সময় লাগবে সাকসেস হতে বা একটু আর্নিং ধরতে। তো উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে যদি হয় সম্ভব হয় দাও, সমস্যা কী, চাকরির পাশাপাশি আমি যতটুকু করি সময় দিয়ে দিয়ে আগাবো, পাবো তো একটা সময়। তো সেই জায়গা থেকে শুরু করাটা। রোকন ভাই শুনছেন আমাকে? রোকন ভাই, আপনার মাইক্রোফোন মিউট আছে, আনমিউট করে কথা বলেন। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। আপনার সাউন্ড রিপিট আসতেছে, হেডফোন ইউজ করতে হবে তো, অথবা কম্পিউটারে যদি আপনি লাউড দিয়ে রাখেন ওটা কমায় দিয়ে মোবাইল ফোন থেকে কথা বলেন। কম্পিউটারের সাউন্ডটাকে টোটালি তাহলে ভলিউমটাকে মিউট করে দেন, আর মোবাইল ডিভাইস থেকে কথা বলেন। আর আপনার কাজ এখন হবে যে আপনি স্ক্রিনটা শেয়ার দিবেন, আমরা ফান্ডটা উত্তোলন করব সবার সামনে। জি দাদা, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ রোকন ভাই, শুনতে পাচ্ছি। আর একটু আগে আমি যে কথাগুলো বললাম আপনার সম্পর্কে 2 লাইন, এটা কি আমি ঠিক বলেছি নাকি এখানে কোনো মিসিং আছে ইনফরমেশন? জি দাদা, জি যা বলছেন সবই ঠিকই বলছেন। চাইলে কিন্তু আপনি অনেক কিছু করতে পারতেন, সময়টা কিন্তু পর্যাপ্ত পেয়েছিলেন, তাই না? জি দাদা, আসলে মানে আমি যে সময়টা আপনার কোর্সটা করেছি সেই সময় থেকে আজকে পর্যন্ত আসলে আমার আর্নিংটা অনেক বেশি থাকার কথা ছিল, কিন্তু আসলে
সময়ের কারণে ব্যস্ততার হয়নি। কারণে হয়তো দিতে পারি এক্স্যাক্টলি। নাই। সামান্য কিছু টাকা আছে আমার, তো আমার ইচ্ছাটা ছিল যে আপনাকে দিয়েই আচ্ছা, আমিও এটা এই অনেক টাকাটা। আনন্দিত যে আসলে আপনি ফাইনালি একটা অ্যামাউন্ট উত্তোলন করার মতো পরিস্থিতিতে আসছেন, আমি খুবই সন্তুষ্ট। তো রোকন ভাই, আমরা স্ক্রিন শেয়ার দেই, দেন সবাই আপনারা কানেক্টেড থাকেন, আপনাদেরও কী কী সমস্যা বা সুবিধা অসুবিধা সেগুলো শোনার চেষ্টা করবো। আগে এই প্রসেসটা আমরা কমপ্লিট করে নেই, কেমন? সাথেই থাকেন। দেখছেন এই অবস্থায় যে আমরা যখন উত্তোলন করব কোনো মার্কেট প্লেস থেকে, নতুন যারা আসি তাদের প্রথম দায়িত্ব হবে বা প্রথম কাজ, করণীয় কাজ হচ্ছে পেয়ানার অ্যাকাউন্টটাকে রেডি করা এবং ফুললি রেডি করা। আমাদের এখানে রোকন ভাইয়ের অ্যাকাউন্টটা কিন্তু ফুললি রেডি, অর্থাৎ এনআইডি কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট সব কিছু ভেরিফাইড করা, এবং বিজনেস বা সেলফ বিজনেসের একটা কোয়েশ্চেনারি থাকে, কিছু প্রশ্নের উত্তর দিতে হয়, সেগুলো কমপ্লিট করা আছে। তো এটা কমপ্লিট না করেই যদি আমরা পেয়ানার অ্যাকাউন্ট খুলেই কোনো মার্কেট থেকে উইথড্র দিতে চাই টাকা, তাহলে কিন্তু ঝামেলা হয়। ঠিক আছে? তো এই কাজটা আগে কনফার্ম করে নিয়ে তারপর আমরা কিন্তু কাজটা করব। অনেক সময় পেয়ানার অ্যাকাউন্ট খোলা মাত্র এই যে দেখায় এভাবে, ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ। এই অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ মানেই কিন্তু কাজ শেষ না, বরং একটা পেয়ানার অ্যাকাউন্টের আরও অনেকগুলো ধাপ আছে। এটা তো একটা ব্যাংকিং বিষয়, এখানে আপনার আবার ইন্টারন্যাশনাল ব্যাংকিং, যা আসলেই আপনি একজন ভ্যালিড পারসন কিনা, অর্থাৎ আপনার আইডেন্টিফিকেশনের একটা ভেরিফাই করে নিতে হবে, বা ব্যাংক অ্যাকাউন্ট এভরিথিং। তো এই কাজগুলো করে নিতে হবে আর কি। তো অলরেডি করে ফেলেছে। তো আমরা এখন যেটা যাব, এখন রকম ভাই আমরা ড্যাশবোর্ডে যাব অ্যাডোবি স্টকের। দাদা নতুন ট্যাব নেব? না না, ওই যে আসেই তো, ওখানেই যাই বাম পাশে। হ্যাঁ, জি দাদা। তো যাই হোক, ফাইনালি আপনার $71 মতো আর্ন হয়েছে। আমরা এটা তুলতে চাই, তাই না? তো জি আমরা দাদা। ডলারটার উপরে ক্লিক করব। তারপর এখান থেকে যে পে আউট অপশনটিতে ক্লিক দেন। তারপর এখান থেকে আমাদের ক্লিক দিতে হবে নো, কন্টিনিউ। তারপর পে অ্যানারে ক্লিক দেবেন, তারপর কন্টিনিউ, তারপরে প্রসিড। যেহেতু আমাদের অলরেডি অ্যাকাউন্ট আছে, তাই ওইটাতে ক্লিক দেবো উপরেই। হ্যাঁ, এখানে হুম হুম। এখানে আমাদের পুনরায় লগ ইন করতে হবে। করেন, সাইন ইন। এরপরে আবারও লগ ইনে ক্লিক দেব। আমাদের ফাইনালি এই জায়গায় এসে মানে শিওর করতে হবে যে আসলে অ্যাডোবি কানাডা সার্ভিস কর্পোরেশন এটা আমাদের এখানে কানেক্টেড হলো কিনা। অনেক সময় এই প্রসেসটা করতে গিয়ে সার্ভার জাম থাকতে পারে, নেটওয়ার্ক স্লো থাকতে পারে, এটা ওটা দুনিয়ার কাহিনী থাকতে পারে, গুরুত্বপূর্ণ সময় হয়ে যায়। আনফর্চুনেটলি বিদ্যুৎ চলে যেতে পারে আপনার। তো ফাইনালি এই স্টেপটা না যাইতেই ওই কাজটা হয়ে গেলে পরে জ্যাম লেগে যায়, এটা আর হয় না। এখানে দেখেন অটোমেটিক কিন্তু চলে আসছে কোম্পানিজ ইউ ওয়ার্ক উইথ, অর্থাৎ অ্যাডোবি কানাডা সার্ভিস এখানে কানেক্টেড হয়ে গেছে। অর্থাৎ আমরা কোন কোন কোম্পানিগুলোর থেকে টাকা তুলতে চাই পেয়ারনারের সার্ভারের সঙ্গে কানেক্টেড হয়ে গিয়েছে। আর এই প্রসেসগুলো যেহেতু অটোমেশন হয় বা অটোমেটিকলি ঘটে, তাই এটা থাকা খুবই জরুরি। আদারওয়াইজ আপনার পেমেন্ট আসবে না, ক্যান্সেল হয়ে যাবে, বারবার ঝামেলা হবে, এবং পরবর্তীতে এটা আর কোনোভাবেই ঠিক করতে পারবেন না সাপোর্ট ছাড়া। এবং এই সাপোর্টের জন্য একবার পেয়ারনারের সাপোর্টে দৌড়াইতে হবে, অ্যাডোবির সাপোর্টে বা মার্কেট প্লেসগুলোর সাপোর্টে দৌড়াইতে হবে, মানে দারুণ পেরেশানির কাজ। তো এটা আমরা কনফার্ম করে ফেলেছি। আমরা আবারও বাম পাশে যাব, অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে গিয়ে রিফ্রেশ দিব একটা। এটা থাকুক এই অবস্থায় বাম পাশে। দাদা একটু দেখাবেন তো অ্যাডোবি স্টকের লোগোটা চেঞ্জ করব কিভাবে? ওর পরে আমি আসতেছি, আগে এই প্রসেসটা দেখেন, এত তাল নাই, ধৈর্য রাখতে হবে। রিলোড দেন দাদা রিফ্রেশ। হ্যাঁ, রিলোড দেন। পুনরায় ওই পে আউটে ক্লিক দেন। হ্যাঁ, আবার ওখানে ক্লিক করি, কন্টিনিউ।
আবারও পিএনআর, কন্টিনিউ। এবার কনফার্মে ক্লিক দেব, দেন ওকে ক্লিক দেব। আমাদের কাজ হয়ে গিয়েছে। আমরা পে আউট হিস্টোরিতে ক্লিক দেব। হিস্টোরি উপরে দেখেন, পে আউট হিস্টোরি। হ্যাঁ, একটু আগে যেখানে ক্লিক দিলেন, হ্যাঁ এটা। আর আগে ডলারটা ছিল ওইটা কিন্তু এখন আর থাকবে না, কিছুক্ষণের মধ্যে ওখানে 0 ব্যালেন্স হয়ে যাবে। আর যে টাকাটা ছিল এখানে, এই যে পেনারটা প্রসেসিং হচ্ছে, পেন্ডিংয়ে আছে, পেনারে যাওয়ার জন্য $71। আপনি মাঝে মধ্যে এসে আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে এসে এই পে আউট হিস্টোরি চেক করে দেখতে পারেন যে কি প্রসেসে আছে। তো এটা স্বাভাবিকভাবে 5 থেকে 10 দিন সময় লাগতে পারে, মাঝে মধ্যে 15 দিনও লাগতে পারে, বাট যেহেতু সব কিছু ঠিকঠাক আছে আপনার টাকাটা চলে যাবে, এটা নিয়ে টেনশন করা লাগবে না। তো এই জায়গায় আমি ছোট্ট একটা টিপস দিতে চাই সবাইকে, তবে টিপসটা দেবার আগে ভাইয়ের একটু অনুভূতি শুনতে চাই। যদিও অনেক সময় পরে এত আর্নিং করেছে এবং আর্নিংটা খুব বিগ অ্যামাউন্ট না, তথাপি একজন নতুন ফ্রিল্যান্সারের প্রথম আর্নিং এটা উত্তোলন করা বা ফাইনালি এই পর্যায়ে আসতে গিয়ে একটা কি অনুভূতি, সেটা আমি শুনতে চাই রোকন ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ দাদা। আসলে অনলাইনে কাজ করতে গিয়ে দাদা আমার বেশ কয়েক জায়গায় ইতিপূর্বে দিয়ে কোর্স করেছি। মানে অলরেডি 4টা প্রতিষ্ঠানের থেকে ট্রেনিং নিয়েছিলেন? আপনার আগে, আপনার সাথে যোগ আচ্ছা, করার আগে অলরেডি 4টা জায়গায় আমি টাকা দিয়ে, এবং 7,000, 9,000, 4,000 এরকম 4টা জায়গায় টাকা দিয়ে কোর্স করে আমি দাদা একটা টাকাও ইনকাম করতে পারি। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আর এটা আপনার সঙ্গে এই ধরনের ঘটনাটা না, এটা বাংলাদেশের প্রত্যেকটা বিগিনারদের ক্ষেত্রে এটা ঘটে, কারণ তারা প্রথম অবস্থায় ভুলভাল কিছু বুঝতে পারে না, যার কারণে অনেক সময় মিস্টেক হয়ে যায় যে আসলে তার কোনটা শুরু করা উচিত। অনেক সময় ওই ট্রেনিং ব্যবস্থাগুলোরই সমস্যা থাকে, তারা নিজেরা কিছু জানে না, ভুলভাল শেখায়। আর দ্বিতীয় সমস্যাটা থাকে যারা শিখবে তাদেরই সমস্যা, যে তার শুরুটা করা উচিত কি। সে গ্রাফিক্স ডিজাইন না শিখে লাভ দিয়ে সে যায় এসইও করতে, কিন্তু সে জানেই না যে এসইও একটা, আমি একটু 1 মিনিট ভাই, 1 মিনিট সময় নিচ্ছি। এসইও হচ্ছে একটা এমন একটা পার্ট, এটা হচ্ছে ওয়েব ডিজাইনের একটা সেন্সিটিভ পার্ট। তো সে ব্যাপারে ওয়েব ডিজাইন সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না, অথচ এসইও নিয়ে ক্লাস করতেছে। হ্যাঁ, এসইওর কিছু পার্ট আছে যেটা ওয়েব ডিজাইন ছাড়াও করা যায়, কিন্তু সবচাইতে বেটার হবে যে আপনাকে একটা সেক্টরের বেসিকগুলো জেনে যাওয়া, দেন ওই কাজটা শুরু করা। ধরেন আমরা যারা মেডিকেলের এমবিবিএস ডক্টর, তারা হয়তো বা ফাইনালি একটা পর্যায়ে এসে কোনো একটা বিষয়ের উপরে স্পেশালিস্ট হিসেবে সার্ভিস দেয়, বাট উনি কিন্তু পুরো হিউম্যান বডি থেকে শুরু করে আরও আনুষঙ্গিক যে রোগ বিষয় এগুলো সম্পর্কে কিন্তু পড়াশোনা করে, তারপরেই না যায়। তো বিষয়টা তাই যে আপনি যখন এসইও করবেন তো প্রাইমারি লেভেলে ওই জিনিসগুলো আপনাকে মাস্ট শিখতে হবে। আবার অনেকে কী করে, ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করে প্রথমে। কেন? কারণ তার পাশের অথবা কারো থেকে শুনছে যে ডিজিটাল মার্কেটিং করে ইনকাম করতেছে, অথবা সে তার সামনে বারবার বিজ্ঞাপন আসতেছে করছে ডিজিটাল মার্কেটিং করে বিশাল আর্নিং করা যায়। কিন্তু সে জানেই না যে ডিজিটাল মার্কেটিং করার আগে তার বেসিক নলেজ গ্রাফিক্স ডিজাইন মাস্ট, গ্রাফিক্সের কোনো বিকল্প নেই। আর এই ভুলগুলো আমি করে এসেছিলাম, এর ফলে আমি এখন মানুষকে একটা ভালো গাইডলাইন দিতে পারি, অন্তত কি শেখাই আর না শেখাই, অন্তত একটা রাস্তা বলে দিতে পারি যে এভাবে যাওয়া উচিত। কারণ ফ্রিল্যান্সিংয়ের জন্য তো কোনো ইনস্টিটিউট নাই, পড়াশোনা নাই। তো এই ভুলগুলো করে ফেলেন। দেখেন, আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, একটা ব্যানার দরকার, একটা ব্যানার ডিজাইন করতে গেলে আপনি কোথা থেকে করিয়ে নেবেন? আবার ডিজাইনারের কাছে যাইতে হবে, অমুকের কাছে যাইতে হবে, কি দরকার? আপনার যদি প্রাইমারি এই স্কিলগুলো থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা সেক্টরেই কাজে লাগায়। তো যাই হোক, এটা একটা উদাহরণ বা দিলাম। এক্ষেত্রে মানে আমি সরাসরি সবাইকে দোষ দেওয়া যেতে পারে না যে ট্রেনারেরও দোষ বা এরকমটা না, অনেক সময় আমাদেরও ভুল ডিসিশন থাকতে পারে। তো যাই হোক, এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটেছে, এটা অত্যন্ত দুঃখজনক। তো ফাইনালি যাই হোক আসছেন তো একটা জায়গায় এখন। দাদা পরবর্তীতে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে, অনেক দূরে, মানে এই ফ্রেন্ডটা হলো আমার এই মোবাইলের মাধ্যমেই, এক ফ্রেন্ডের খুলনায় ওনার বাড়ি, ওনার মাধ্যমে আপনার ঠিকানাটা পাইছিলাম দাদা, আমাকে লিঙ্কটা দিল। পরে ওই দিনই আমি আপনাকে ফোন দিলাম, আমি ব্যাংকে ছিলাম ওই সময়, ব্যাংকে থেকে আপনাকে ফোন দিলাম যে দাদা কথা বলতে চাই। তো আপনি তখন খুব বেশি কথা হলো না, আপনার সাথে বেশ কিছুক্ষণ কথা হলো, আর তারপরে তো আপনার ওখানে ভর্তি হলাম। আসলে আমার আরো ভালো কিছু করার
ইচ্ছা আছে, আসলে সময়টা আমি ওইভাবে করতে পারি না, এটাই হলো আমার মানে মেইন সমস্যা আর কি। এইটাই আর কি ঘটনা। আসলে এমন একটা পরিস্থিতি ভাই, মানে আসলে যারা আমরা বাস্তবতা বুঝি যে ইনকাম করা উচিত, বেটার একটা ইনকাম করা উচিত, তারা যখন আমরা বুঝতে পারি তখন সময় থাকে না। আবার যাদের সময় আছে এখন তারা আবার এটা বুঝে না। এই যে একটা দুষ্ট চক্র, মানে অনেকে এখানে ইয়ং জেনারেশন আছে কিন্তু আমাদের সঙ্গে কানেক্টেড বা আমার কোর্সে বা আমার ইউটিউবের চ্যানেলে ভিডিও দেখে, বাট তারা ওইভাবে সিরিয়াসলি কাজ করে না। কিন্তু যখন গিয়ে যে মানে একটা বয়সে উত্তীর্ণ হয়, গিয়ে যে দেখে যে না বাস্তবতা আসলেই কঠিন, আর্নিং করার জরুরি দরকার, তখন গিয়ে কিন্তু আর সময় পায় না, ফ্যামিলি, চাকরি, ব্যবসা বাণিজ্য সব সামলিয়ে আর হয়ে ওঠে না। তো যাই হোক, ফাইনালি আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে অন্তত আমার ইজ্জতটা রক্ষা হয়েছে। আপনার ফ্রেন্ড যেহেতু রেফার করছে, তাহলে দেখেন কোথায় পেস্টিসটা, যদি আপনার ফ্রেন্ড রেফার করছে এখানে এসে ধরা খাইতেন তাহলে ব্যাপারটা আলাদা দাঁড়াইতো। অন্তত আপনার ফ্রেন্ডকে ধন্যবাদ, অন্তত আপনার ফ্রেন্ডকেও ধন্যবাদ যে সে উনি আমার অনেক টাকা ইনকাম করে, তাই না? ও মানে একেবারে সর্বনিম্ন হলেও মাসে 25,000 টাকা ইনকাম, ভাবা যায় মাসে একদম কম, মাসেও 25,000 টাকা ইনকাম করে। যাক, খুবই ভালো। তবে ফ্রিল্যান্সিংয়ের অ্যামাউন্টটা যারা একটু প্রফেশনালি এখানে সময় দেয় ফুল টাইম, তাদের অ্যামাউন্টের চেয়েতেও একটু বেটার হবার কথা। তারপরেও এক একজনের এক এক রকম তারতম্য থাকতেই পারে, ওটা ব্যাপার না। তবে আশা করি আপনার ডে বাই ডে আরও ভালো কিছু হবে। আর যেহেতু অলরেডি একটা প্রুফ পেয়েই গিয়েছেন যে এখানে আর্নিং হয়, তো জবের পাশাপাশি যতটুকু সময় দেওয়া সম্ভব দিবেন, এটাই। কারণ ওই ৭০ জন কিনছে, সবাই ঠকছে কিনে, কেউ কিছু বলেনি, চুপচাপ আছে। এখন ৭১-এর বেলা উনি কিনে ওনার মেজাজটা খারাপ হয়েছে, ওনার $1 গেছে, ওটারে ওনার পোড়া নিয়েছে, উনি রিপোর্ট করে দিল, তখন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। আশা করি বোঝাতে পেরেছি। আরও অন্যান্য যে আপডেট হয়েছে এটা আপনারাও জানেন, এবং চলমান কোর্সগুলো তো আমি সর্বোচ্চটুকু দিয়ে ট্রাই করতেছি। এখন পুরাতনরা বলতেই পারেন যে দাদা আমাদেরকে ওই আপডেটগুলো তখন দেন নাই কেন। দেখেন, আমি নিজেও এই জিনিসগুলো কন্টিনিউয়াস প্রসেস, আমি নিজেও আপনাদের সঙ্গে থেকে থেকে কাজ করে যাচ্ছি। সো যখন যেটা সামনে আসতেছে ওইটা হয়তো আয়ত্ত করতেছি বা ফেস করতেছি, সলভ করতেছি, সেইটার রিফ্লেক্ট করতেছে নেক্সট ব্যাচগুলোতে বা নতুন ব্যাচগুলোতে, এটাই হবার কথা। তারপরেও কিন্তু আমি বরাবরই বলেছি যে আপনাদের ব্যাচগুলো শেষ হওয়া মানে কোর্সের মানে ব্যাচগুলো ক্লোজ করে দেয়া না বা সম্পর্ক ছিন্ন না, ঠিক আছে? আপনারা গ্রুপগুলোতে যখন যেটা প্রয়োজন হয়, যতটুকু সমস্যা হয় জানাবেন, আমি সর্বাত্মক চেষ্টা করব সাপোর্ট দেওয়ার। কিন্তু আপনার ক্লাসের গতি এবং বোঝানোর যে মানে ক্যাপাসিটি, তারপরে যে সাপোর্টের যে সিস্টেম, দাদা এটা অসাধারণ। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন রোকন ভাই, বা আপনারা সবাই একটু খেয়াল করবেন। আচ্ছা রোকন ভাই, একটু স্ক্রিনশটটা স্টপ দিতে পারেন, এখন আর দরকার নেই আমাদের, স্টপ দেন। হ্যাঁ, তো আমাদের যেটা হয়ে থাকে যে ব্যাচগুলো শেষ হয়ে গেলে অনেকের হাত পাখা গাজায়, হাতের মধ্যে আর হাত থাকে না, হয়ে যায় পাখা। এটা কেন বললাম, আমি খেয়াল করেছি যে কোর্স যতক্ষণ চলে ততক্ষণ ভালোই, অনেকে ভালোভাবেই কোর্সের যে শর্ত বা নিয়মাবলীগুলো ভালোভাবেই ফলো করে ওই রকম। কিন্তু কোর্স শেষ হয়ে গেলে দেখছি যে ওখানকারই বেশ কিছু জন, মানে সে কি করলো না করলো বড় কথা, আমরা যে রিসোর্সগুলো দিচ্ছি বা যে টেকনিকগুলো দিচ্ছি সে ব্যাচেরা ওটা পাবলিকলি ফ্ল্যাশ করে দিচ্ছে, ভাবতেছে যে আমাদের বলতে কি আমার বড় ধরনের ক্ষতি করবে। এক্স্যাক্টলি কি তাই? আমার ক্ষতি করা পসিবল? বরং এটা সামগ্রিকভাবে ওই গ্রুপের এবং আপনারা যারা এই সেক্টরে কাজ করেন আপনাদেরকে ক্ষতি করতেছে, এবং এমন ধরনের মানে আচরণ করে যেটা আসলে আমার কাছে মানে খুবই খারাপ। তো তার ওই ধরনের আচরণের কারণে পরবর্তীতে সেই ব্যাচেরাই কিন্তু ফাঁদে পড়ে যায়। বিভিন্ন সময় যখন বিপদে পড়ে তখন তো আর আমার সঙ্গে ওইভাবে কথাও বলতে পারে না, মানে লজ্জায় বিব্রত, কারণ সে তো কয়েকদিন আগে নিজেরই পাখায় উড়ি করলো, ব্যাপারটা এমন দাঁড়ায়। তো আমি সবসময় আশীর্বাদ করি, হ্যাঁ সবাই এক্সপার্ট হন, সবাই ভালো কিছু করেন, আমি আমার সম্মান চাচ্ছি না, ক্রেডিট চাচ্ছি না, কোনো কিছুই নয়, বাট আমি চাচ্ছি এখানে আপনাদেরকে কেউ যদি শেখাই, এখানে আর বাকি 30 জন 40 জনকেও শেখাই, আমি তাদের স্বার্থটা একটু দেখার ট্রাই করি যে এমন কিছু কাজ করা যাবে না যাতে অন্যদের ক্ষতি হয় বা এই সেক্টরের ক্ষতি হয়, এতটুকুই। তো যাই হোক, ফাইনালি ধন্যবাদ সবাইকে এই মিটিংয়ে যুক্ত থাকার জন্য। হ্যাঁ বলেন, এখন কার কি ছোটখাটো বিষয় আছে? হ্যাঁ বলেন। না দাদা, আমার প্রশ্ন না দাদা, আমার একটা কথা ছিল। আচ্ছা রোকন ভাই বলে নেন, তারপর আমি আচ্ছা বলেন রোকন ভাই। দাদা
টাকাটা যে এখন যে উইথড্র দিলাম, এটা কি সরাসরি আবার ব্যাংকে অ্যাকাউন্টে ব্যাংকে যাবে না, ব্যাংকে যাবে না, এটা পেওনারে যাবে এবং পেওনার এখান থেকে থেকে আপনি পেওনার থেকে আপনি ব্যাংকে উঠাবেন নাকি খরচ করবেন অনলাইনে, ব্যাংকে আমার ইয়েতে আছে, ওই ডাচ বাংলার অ্যাকাউন্ট দেওয়া আছে তো। ওটাই আপনি পরে তুলে নিতে ব্যাংকে পারবেন। আচ্ছা, এইখানে আমি যে টিপসটা দিতে চেয়েছিলাম সেই টিপসটা এখন বলে দেই, যে অনেক সময় আমাদের বিভিন্ন মার্কেট থেকে বিভিন্ন শর্ত থাকে যে কত ডলার হলে আমরা তুলতে পারবো। তো স্বাভাবিকভাবে অ্যাডোবি থেকে $20 হলে তোলা যায়, বা আরও মার্কেটে বিভিন্ন রুলস আছে। তো অ্যামাউন্ট হলে আমাদের মধ্যে অনেকের অস্থিরতা কাজ করে, আরে তুলে ফেলি, প্রথম ইনকাম ব্যাপারটাই আলাদা। কিন্তু না, এটা করবেন না। মিনিমাম $100 বা এরকম $80-100 হলে তবে তুলবেন, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ আমরা পে অনার অ্যাকাউন্ট খুললে নতুন পে অনার অ্যাকাউন্টের কিন্তু অনেকগুলো নিয়ম কানুন আছে তাদের। কারণ একটা নতুন পে অনার অ্যাকাউন্ট থেকে আর একটা পে অনারে ডলার ট্রান্সফার করা যায় না যতক্ষণ না আপনি মার্কেট প্লেস থেকে $500 আর্নিং করেন। বুঝতে পারছেন? ফলে কি হবে, ডলারটা আপনি এখন ব্যাংকে তুলতে চাইবেন, ব্যাংকের নিয়ম হচ্ছে আপনাকে ন্যূনতম $50 উত্তোলন করতে হবে, মানে ট্রান্সফার করতে হবে। তো আপনি তো দিছেনই মাত্র $30, অথবা কাটায় কাটায় $50 দিচ্ছেন। এখন এখানে অ্যাডোবি থেকে ট্রান্সফার হওয়ার সময় হয়তো বা $10 কেটে নিয়েছে, থাকলো 40, মানে যদি কাটে আর কি, $1 যদি কম হয় তাহলে তো 50-এ নাই, তাই না? তাহলে সমস্যাটা দাঁড়াবে, ডলারটা আপনি ব্যাংকেও পাঠাইতে পারতেছেন না, কোথাও পাঠাইতে পারতেছেন না, ফাইনালি হ্যাঙ্গিং অবস্থায় থাকলো। আর এই সময়ের মধ্যে যদি পেওনা তাদের ইয়ারলি যে চার্জটা করে $30, এটা যদি করে ফেলে, তাহলে দেখা গেলো যে আপনি যা পাইলেন ধুতেই গেল। বুঝতে পারছেন? এই কারণে একটা ভালো অ্যামাউন্ট হলে তুলবেন, ফলে আসা মাত্রই দ্রুত আপনি ব্যাংকে নিয়ে নেবেন, যাতে অন্তত প্রথম উত্তোলনটা একটু খরচ করতে পারেন, হাতে পান। ঠিক আছে? আর আমরা মানুষের সার্ভিস ব্যবহার করলে তাদেরকে সার্ভিস দিতেই হবে, সার্ভিস চার্জ, এটা ব্যাপার না। যখন আর্নিং হবে ওটা দিতেও আর সমস্যা হবে না। আর যদি কেউ ইয়ারলি $2000 প্লাস আর্ন করতে পারেন, ট্রানজ্যাকশন করতে পারেন, তাদেরকে মওকুফ করে দেয় পে অনার, সার্ভিস চার্জ নেয় না। এই টিপসটা আপনাদের জন্য থাকলো, এটাই। তাহলে দাদা মওকুফ পাবো? হ্যাঁ হ্যাঁ আর দাদা, ওই যে আমি একটা বিষয় হলো, আমি বারবার আপনি যদি উইথড্র দেন তা $3 করে নিবে, তা আপনি যদি 25 দেন কিংবা 500 দেন, হ্যাঁ $3 নিবেই নিবে। হ্যাঁ, বেশি তাহলে দেওয়া এটা, ভালো। তাহলে খরচটা কমানো ভালো না? হ্যাঁ, সাজু ভাইয়া তো সেই ইনকাম করতেছেন, অনেক পুরাতন পাপি আপনি। পরিশ্রমও করতেছে বেচারা। 19-20 থেকে চেষ্টা করতেছি। আমিও 19 থেকেই আসি দাদা। দাদা আমি রিসেন্টলি হচ্ছে আপনার অনেকগুলো কোর্স করছি। দুইটা অ্যাডোবি মিলে দাদা আমি $350 উইথড্র করলাম। যাক, এই যে খুবই এই ভালো। এপ্রিলের 13 তারিখ উইথড্র করলাম, এই 23 তারিখ না 25 তারিখ এসে পৌঁছালো। মান্থলি এখন কেমন আসতেছে একটা করে থেকে, একটা করে অ্যাকাউন্ট? দাদা একটা অ্যাডোবি থেকে আমার পার মান্থে $80 আপ থাকে। এটাকে আরো ইনক্রিজ করতে হবে, একটু কষ্ট করলে আরেকটা হবে। অ্যাডোবি থেকে আমার 450 ফাইল থেকে আমার এখন পার মান্থে, এটা তো মাত্র 3 মাস হলো, এখন 3 মাসে আমার অলরেডি 100 প্লাস হয়েছে আর কি। আচ্ছা, সাজু ভাইয়ের মান্থলি কত আসছে অ্যাডোবি থেকে সর্বোচ্চ অ্যাকাউন্টে? 200 প্লাস আসে দাদা। এটাই হবার কথা। এখানে আমাদের ইমরান ভাই আছেন, ইমরান ভাইয়ের আরো অনেক বেশি আসতো, অবশ্যই আরো বেটার কিছু হবে। তবে আমরা এটাই আশা করি যে, তো দাদা আমি তো মনে করেন অনেক সাইটে কাজ করি, হ্যাঁ। জাস্ট অলরেডি অ্যাডোবি স্টক তা না। এটাই হওয়া উচিত, যাতে অল্টারনেটিভ দাদা কিছু থাকে। শাটার স্টকে মিনিমাম কত ডলার হইলে আমি উইথড্র দিতে পারবো? ওখানে তো এমনিতে $25 উল্লেখ থাকে, কিন্তু এক্সাক্ট $25 মনে হয় না দিবে। হয় দেয় না, এখন দেয় না, মিনিমাম 50 করে দেন। আর আমি তো একটু আগে পরামর্শটা দিলাম যে কম ডলার উত্তোলন করলে যা ঝামেলাটা হয়। না না, কম ডলার তো আমি দিব না, আমার অলরেডি 93 হয়েছে, তো চিন্তা করছিলাম $100 হইলে দিতে হবে কিনা আর সেরকম। অ্যাডোবি কোনো ইয়ে স্টকে আছে কিনা। ফ্রিপিকে, সরি শাটার স্টকে ফ্রিপিকে এখানে আমাদের ম্যানুয়ালি উত্তোলন করার সিস্টেম নাই, ওরা নিজেরাই আমাদেরকে দেয়। ঠিক আছে, শুধু হয়তো বা আমরা ফ্রিপিকে অ্যামাউন্টটা সেট করে দিতে পারি, এই। ফ্রিপিকে আমরা কারেন্সিটা সেট করে দিলে ওই হ্যাঁ। হিসেবে আসে। তো যাই হোক, আমরা মিটিং ক্লোজ করতে চাচ্ছি। যদি আপনাদের কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে, অনেক দিন পর অনেক সঙ্গে দেখা। আনলিমিটেড পাওয়া যাবে না আর, তারা অফিসিয়ালি এটা ক্লোজ করে দিয়েছে। কিন্তু আমি ওনার একটা পোস্ট করেছি, তাই না?
ফেসবুকে যে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ, আমি বলি না যে ওইটার আনলিমিটেড আবার ফিরিয়ে এনে দেবো, বাট আমি বলেছি যে দাদা একটা পেপাল কি আসতেছে নাকি? দাদা না, পেপাল আসেনি এখনো, বাংলাদেশে আসবে কিনা আমি শিওর না ভাই। তো গুরুত্বপূর্ণ পরামর্শটা কি জানেন, মানে দেখেন এখন মানে মানুষকে বললাম যে একটু ই করেন, ও মা দেখি যে কমেন্ট বেশি, একটা লাইক করবে মানুষ করে নাই, আমার তো ওই জায়গায় ইগো লাগছে একটু, বুঝছেন? যে কি ব্যাপার, মানুষ একটু উপকার করতে চাচ্ছি, মানুষ একটা লাইক করে সময় পান আসছে, খালি সে কমেন্ট করি বলছে হ্যাঁ দেন দেন বলেন, আর আজব তো ভাই। তো যাই হোক, ব্যাপার না, ওটা আমি মজা করলাম, জাস্ট রিয়াক্ট দিল বা লাইক দিল ওইটা দিয়ে আমার কী লাভ, ব্যাপার না। ঘটনাটা হচ্ছে যে এখন যারা ফ্রি এআই দিয়ে যে কোনো ধরনের, এখানে নট অনলি কোনো একটি এআই, যে কোনো ধরনের এআই ফ্রিতে যারা বানিয়ে কাজ করেন নো প্রবলেম, যদিও ওটা রুলসে পড়ে না ওইভাবে কাজ করাটা, তথাপি ওই অ্যাকাউন্টটাতে পেইড কন্টেন্ট দিবেন না। আর যেটাতে পেইড কন্টেন্ট নিয়ে কাজ করেন, মানে পেইড এআই সাবস্ক্রিপশনের ফাইল তৈরি করে দেন, সেটাতে আর ফ্রিতে দিবেন না। এটা কেন বলেছি ওই যে পোস্টটা, কারণ অনেকে এতদিন পেইড কাজ করেছে, এখন আনলিমিটেড বন্ধ হয়ে গিয়েছে, ফলে সে বাধ্য হয়ে আবার ফ্রিতে কাজ করা শুরু করবে হয়তো বা, হ্যাঁ, মাঝে মধ্যে এই ভুলটা করা যাবে না। অর্থাৎ আপনার কাছে ধরেন মানে কি বলবো, যে 80 মণ দুধের মধ্যে 1 ফোঁটা পড়লে কি লেবুর রস পড়লে ফেটে যায়, ব্যাপারটা এমন। অর্থাৎ আপনার বিশাল কাজ করেছেন, সবগুলো বিশুদ্ধ ফাইল, যেগুলো লাইসেন্স আছে, আপনার রাইট আছে, আপনি ওনার সেটার, কারণ ওটার জন্য আপনি পেইড করেছেন, সেখানে আপনি 10-12টা কি মানে লাইসেন্স ছাড়া ফাইল দিলেন, তাহলে কেমন হয়ে গেল না? তো আপনার তো সাসপেন্ড হওয়ার জন্য 10-12টা লাগে না, একটা ফাইল পাইলেই তারা ঝামেলা করতে পারে। তা আমরা ওই রিস্কটা রাখবো না, যেন এই কাজটা যেন আমরা না করি, বুঝতে পারছেন? তো এই সতর্কটুকু আমরা যেন হই, এটাই আর কি। হ্যাঁ, কি যেন বলতে চাইলেন দীপ দাদা, বলেন দেখি শুনি।